হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘটনার প্রথমেই তোমাদেরকে আমি জানাবো, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল লাস্টে 92, সেই নাম্বারটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে নতুন নাম্বারটা। এই নাম্বারটা তোমরা সবাই জানতেই পারবে যে এটা কিন্তু আমার নাম্বার। আমি নাম্বারটা দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারটাই এবার থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদিভাই এই নাম্বারটা নতুন, তোমার নাম্বার? হ্যাঁ, লাস্টে হচ্ছে 83। আমি ফুল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আগের নাম্বারটার সাথে কিন্তু আমার এখন কোনো রকম যোগাযোগ নেই। সেই নাম্বারে কেউ কল অথবা হোয়াটসঅ্যাপ করবে না, করলে কিন্তু সেটা আমি পাবো না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার যাব ঘটনায়। এমন একটা ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঘটনাটা শুনলে সবাই অবাক হয়ে যাবে। বর্ণালী চৌধুরী ঘটনাটা আমাদের পাঠায় আসাম থেকে। বর্ণালী বলে, দিদিভাই আমি আসাম দিব্যগড়ের মেয়ে। আমার বিয়ে হয় আসাম, ঠিক কামাখ্যা মায়ের মন্দির যেখানে আছে ওখান থেকে 5 কিলোমিটার দূরে। বোন আমাকে বলেছেন যে যদি কোনোদিন দিদিভাই তুমি আসাম আসো, আর কামাখ্যা মায়ের মন্দিরে তো আসবে, কামরূপ কামাখ্যা, তো আসলে একবার আমার বাড়ি ভিজিট করে যেও। তো অবশ্যই কোনো না কোনো দিন যাবো। আর বোনের কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে আছে। তো এবার ঘটনাটা বলি। বোন বলে, দিদিভাই প্রত্যেক দিন রাতের বেলা আমার বাড়িতে প্রচণ্ড কাক চিৎকার করে, প্রচণ্ড। দিদিভাই সকাল থেকে তুমি আমার বাড়িতে একটা কাকের আনাগোনা পাবে না। মানে ধরো যেরকম ভাবে আমাদের চারপাশে পাখি ওড়ে, কাক, চড়াই পাখি, পায়রা, শালিক পাখি, সেরকমই বলছে। আসে, ছাদে আসে, চলে যায়, আসছে। জল দেওয়া আছে, গরমের সময় জল দিয়ে রাখি ছাদে, জল খাচ্ছে, স্নান করছে, খাবারও দেওয়া থাকে সকালবেলা। তো সেরকম। কিন্তু কাক দিনের বেলা আমাদের বাড়িতে ছাদে আমরা কোনো দিনই দেখি না। হ্যাঁ, একটা দুটো স্বাভাবিক বসে চলে যায়। কিন্তু রাত 2টো থেকে প্রায় 1 ঘন্টা 3টে পর্যন্ত কাকের খুব চিৎকার চেঁচামেচি ছাদের মধ্যে হয়। দিদিভাই আমরা রাতে ঘুমাতে পারি না, এত কাকের চিৎকার চেঁচামেচি, আমরা রাতে একদম ঘুমাতে পারি না। আমার হাজবেন্ড আমাকে বলে যে ওরা কাক না, কাকের রূপ ধরে ওরা অন্য কেউ ছাদে আসে। এমনিতেই আমি খুব ভয় পাই, ভূত প্রেত এসব জিনিস থেকে আমি মানে প্রচণ্ড ভয় পাই। দিদিভাই তোমার ঘটনা আমি নিয়মিত শুনি সকালবেলা, যখন আমি ধরো কিচেনে থাকি রান্না করছি, তখন আমি তোমার ঘটনা প্রত্যেক দিন শুনি। রাতে আমার শোনার সাহস হয় না। দিদিভাই এই ঘটনাটা 1-2 দিনের না, 7 বছর ধরে হচ্ছে। মানে যখন আমার ওই বাড়িতে বিয়ে হয়ে আসা হয়নি তখন থেকে কিন্তু ওদের বাড়িতে এই কাক ডাকার, রাতের বেলা কাকের উৎপাত, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, এটা কিন্তু আমার বিয়ের আগে থেকেই হচ্ছে। আমার বিয়ে হয়েছে দিদিভাই 4 বছর 2 মাস হচ্ছে। আমার হাজবেন্ড আমাকে শুধু বলে, আমি অনেকবার সাহস নিয়ে, মানে আমি ভূত প্রেত না, অ্যাকচুয়ালি আমি দেখতে যাই যে কি ব্যাপার, রাতের বেলা এরকম 2টো থেকে 3টে পর্যন্তই ডাকবে। আমি বলি কি একবার আমি গিয়ে দেখি, ওদেরকে ধাবা দিয়ে আসি। তো আমার হাজবেন্ড আমাকে বলে, না তুমি ছাদে উঠবে না। আর এইটা অনেক দিন ধরেই হয়, এটা নতুন না। আর রাতের বেলা নাকি ছাদের মধ্যে কোনো খারাপ আত্মা আসে কাকের রূপ ধরে। ভাই আমার হাজবেন্ড এই কথা বলার পর আমার না খুব শরীর খারাপ হয়। মানে আমি তো এমনি ভূত প্রেত ভয় পাই, তার মধ্যে ও আবার বলছে যে এগুলো নাকি কোনো আত্মা বসে, আমি খুব ভয় পাই। তো আমার হাজবেন্ড আমাকে বলল, কদিনের জন্য তোমার মাকে অথবা তোমার বোনকে এখানে নিয়ে আসো। কারণ যেই বাড়ির কথা বলছি সেই বাড়িতে আমি আর আমার হাজবেন্ড থাকি। আমাদের 4 বছর 2 মাস বিবাহিত জীবনে এখনো পর্যন্ত কোনো সন্তান আসেনি। এখনো পর্যন্ত চেষ্টা করছি কিন্তু হচ্ছে না দিদিভাই। আর এই যে আমার মাকে বা বোনকে আনার কথা তোমাদের দাদা ভাই, মানে আমার মানে বোনের কথা মতো, বোনের হাজবেন্ড বলে, বোন বলছে, দিদিভাই তুমি বিশ্বাস করবে না,
আমি যখন আমার মাকে ঘটনাটা বলি, প্রথম এগুলো জানাইনি। তো প্রত্যেক দিনই রাতে ওরকম হতো, কোনোদিনই মাকে বলিনি, বোনকে বলিনি। একদিন আমার বোনকে আর মাকে আমি ফোনে জানালাম। আমার মা বলছে, তোদের বাড়ির পাশে তো অনেক গাছপালা রয়েছে, আর একটু দূরেই পাহাড় দেখা যায়। বলছে হয়তো ওরা ছাদে তোদের আসে, আশ্রয় নেয় রাতে। আমি বললাম, মা, ওখানে তো শুধু আমাদের একার বাড়ি নয়, ওখানে পাশাপাশি অনেকগুলোই বাড়ি আছে। দোতলা বাড়ি, একতলা বাড়ি, ছাদ ঢালাই করা। কিন্তু আমি মোটামুটি সবাইকেই জিজ্ঞেস করেছি, কেউ তো বলেনি যে তার বাড়িতে এরকম রাতের বেলা প্রচণ্ড কাক চিৎকার করে কাঁদে, বা এরকম কোনো আওয়াজ তো তারা পায় না মা। তাহলে পরে আমার বাড়িতে কেন হয়? তখন মা আমাকে বলে যে ওরা ওরকম মাঝে মাঝে একটা জায়গা পছন্দ করে, সেখানে ওরা এসে থাকে, ভোর হতে হতে তো ওরা চলে যায়। তো আমি বললাম যে হ্যাঁ, ভোর মানে মধ্যরাতে ওরা আবার চলে যায়। তো ঠিক আছে, মা বলল, যা আছে আছে, বেকার ওরা ওদের মতো অবলা প্রাণী, আসছে আসুক, তোদের তো কোনো ক্ষতি করছে না। আমি বললাম, না, 1 ঘন্টা যে কাকগুলো আসে, চিৎকার চেঁচামেচি করে, কিন্তু কোনো রকম নোংরা নিয়ে আসা বা কিছুই থাকে না। একটা পালক পর্যন্ত কাকের কোনো দিন আমরা পাইনি। কিন্তু প্রচণ্ড কাক আসে, চিৎকার করে। ওরা মানে ওরা যে উড়ে এপাশ থেকে এপাশ বসছে সেগুলো বোঝা যায়। তো যাই হোক, আমার মা আমার বাড়িতে আসে। দর্শক বন্ধুরা, ঘটনাটা এত ভয়ঙ্কর, তোমরা শুনলে রীতিমতো ভয় পাবে আজকে। আমাকে বোন বলে, দিদিভাই, মা আসতে আমার হাজবেন্ড আমার মাকে বলল যে, মা, এরকম রাতের বেলা আমাদের বাড়িতে আপনার মেয়েকে বিয়ে করার আগে থাকতেই এরকম কাক চিৎকার করা এরকম হতো। সেইটা নিয়ে আপনি কিন্তু ভয় পাবেন না, আপনার মেয়ে খুব ভয় পায়। তখন আমার মা হেসে আমার হাজবেন্ডকে বলে, আরে জামাই, আমি কেন ভয় পাবো? এত বছর হয়ে গেল, এত বয়সে জীবনে অনেক কিছু শুনেছি, দেখেছি নিজের চোখে, আমি এসব ভয় পাই না। আর ওরা তো প্রাণী, কাক আসছে, পশু উড়ে চলে যাচ্ছে, ওরা তো আর কোনো ক্ষতি করছে না। এই কথা জামাই আর শাশুড়ির মধ্যে হলো। আমাদের বোন বলছে, দিদিভাই, আমি জানি না কেন মা আসার পরে মানুষের কি হয়, মা বাবা আত্মীয় পরিজন খুব কাছের পেলে একটা সাহস হয়। কিন্তু আমি আমার মা আসার পরে আরো বেশি না যেন একটা ভয় আতঙ্কে থাকতাম। জানি না কেন আমার ভয় লাগতো বা আতঙ্ক লাগতো, একটা ভয় থাকতাম, খুব ভয় কাজ করতো। তো প্রথম দিন রাতের বেলা আমার মা পাশের ঘরে শুয়েছে। তো আমার হাজবেন্ড আমার মাকে বলল, শাশুড়ি মা, রাতের বেলা কিন্তু ছাদে উঠবেন না, যতই যাই হোক উঠবেন না। আর সব থেকে বড় কথা, ভয় লাগতো তখনই, ধরো তুমি রাতে ঘুমাচ্ছ, প্রত্যেকদিন তো আর ওই 1 ঘন্টা করে জেগে বসে থাকা যায় না, হয়তো তুমি ঘুমাচ্ছ, ওপরে ছাদে যে টিনের একটা দরজা ছিল, মানে সিঙ্গেল টিনের একটা দরজা ছিল। কাকগুলো না উড়ে যাবার আগে ঠিক 3টের কাছাকাছি রাতে ওরা ওই দরজাটার মধ্যে সবাই এসে না ধাক্কা খেত। এত জোরে জোরে ধাক্কা মারতো, মনে হতো যেন কোনো মানুষ ধাক্কা মারছে। কাকে ধাক্কা মারছে এটা মানে বিশ্বাস করা যেত না, মনে হচ্ছে কোনো মানুষ ধাক্কা মারছে। তো প্রথম দিন আমার মাকে আমার হাজবেন্ড বলে দেয়, রাতের বেলা যখন ওরকম ধাক্কা মারার টিনে প্রচন্ড আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন সেই ঝড় উঠেছে, আর ঝড় বৃষ্টি হলেও কাকগুলো ওরকম চিৎকার করতো। এ না যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দুর্যোগ, ওরা একদিনও এরকম নেই যে আমাদের বাড়ির ছাদে বসবে না। রাতের বেলা ওদের আসতেই হবে, মানে ওদের ওখানে আসতেই হবে ছাদে। তো আমার মা হট করে, আমরা তো দরজাটা ভিতর দিয়ে লক করে শুয়েছি, মাকে বলে দিয়েছে আমার হাজবেন্ড উঠবেন না। রাত আনুমানিক 2টো বেজে গেছে। হঠাৎ আহ, দরজা খোল, দরজা খোল, আমার নাম করে আমার মা আমাকে বলছে, দরজা খোল, দরজা খোল। আমি না তাড়াতাড়ি উঠেছি। আমি উঠেই আমার হাজবেন্ডকে ডাকি। আমার হাজবেন্ড বলছে, দাঁড়াও, তুমি ওঠো না, আমি যাচ্ছি। আমার হাজবেন্ড গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই দেখছে আমার মা, মানে খুব ভয় পেয়েছে, দেখেই মনে হচ্ছে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আমার মা তো খুব ফর্সা,
খুব ভয় পেয়েছে, মানে রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মা বলছে, আমি একা ওই ঘরে শুতে পারবো না, আমি তোদের ঘরে মাটিতে শুয়ে পড়ছি, মেঝেতে একটা চাদর দে। আমি তখন বললাম যে, কেন মা, কি হয়েছে? বলছে, বাবারে বাবা, সেই কি আওয়াজ! টিনের মধ্যে ধাম ধুম করে মনে হচ্ছে যেন ওরা এসে, মানে ওই গেট ভেঙে, টিনের গেট ভেঙে যেন ভিতরে চলে আসবে, এরকম একটা উপায় করছে। তখন আমি মাকে বললাম, মা, প্রত্যেক দিন হয়, তোমাকে আমি বললাম না এটা আজকের না, প্রত্যেক দিন হয়। আমার মা আমার মা আমাকে বলল যে, আমি বুঝতে পারছি প্রত্যেক দিন হয়, কিন্তু আমার সাহস কুলাচ্ছে না, আমাকে নিচে শুতে দে। আমি এত কিছু দেখেছি শুনেছি নিজের চোখে, কিন্তু আমি এরকম ভয় পাইনি। তো যাই হোক, তখন ওই মুহূর্তে আমার হাজবেন্ড আমার মাকে বলল যে, মা, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমাদের এর মধ্যে হয়ে যাবে, আপনি ওই মেয়ের পাশে শুয়ে পড়ুন, আপনাকে নিচে শুতে হবে না। আমার মা কিন্তু সেদিন রাতে আমরা তিনজন একসঙ্গে বিছানায় শুলাম। সকালবেলা আমার মা আমাকে বলছে যে, জামাই, মানে আমার হাজবেন্ড বেরিয়ে গেছে, বলছে, জামাই এখন অফিস চলে গেছে, তুই আমার সাথে মায়ের মন্দিরে চল, মানে কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে। তখন আমি বললাম যে, ওখানে কি করবে এখন গিয়ে? এখন যাবে, অনেকটা সময় লেগে যাবে মা, কাজ আছে। মা বলল, তুই আমার সাথে চল। হ্যাঁ, এত বছর ধরে তোদের বাড়ি এরকম হচ্ছে, জামাই বা কেমন? হ্যাঁ, তোকে বিয়ে করে নিয়ে আসার আগে থেকে ওর বাড়ি থেকে এরকম হয়, ও এখনো পর্যন্ত এগুলো সহ্য করছে? আদৌ কোনো কাক-টাক আছে তো, না অন্য কিছু? আমি তখন মাকে বললাম, মা, দেখো এইসব ফালতু কথা বলো না, কাক অন্য কিছু মানে, তোমার জামাই বলে ওগুলো ভূত, আত্মা, তুমি বলছো অন্য কিছু। আমি কিন্তু সংসারই করব না, তোমার সাথে বাড়ি চলে যাব। তুমি যখন বাড়ি যাবে, মানে একটা আতঙ্ক, ভয়, আর কাকের সেই ডাক। হুম বোন বলছে, দিদিভাই, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, মানে দিনের বেলাতে কাক দেখলে না আমার বুকের ভিতরটা শিউরে উঠতো, কারণ রাতের বেলা ওরা যা তাণ্ডব করতো, আমার ভয় লাগতো। আমাদের বোন বলে, দিদি ভাই, আমার মা জোর করে আমাকে নিয়ে কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে গেল। আমাদের ওখান থেকে 5 কিলোমিটার, বেশি না। আর রাস্তা দিয়ে টোটো পাওয়া যায়, টোটো, অটো। আমি ওখান থেকে মাকে নিয়ে গেলাম। তো মাকে অনেক করে বললাম, যেও না, তোমার জামাইকে না বলে কোনো কিছু করো না। তো মা আমাকে বললো, দেখ, এরকম অসুবিধা হচ্ছে, ভয়টা তো তোরা পাচ্ছিস, আজকে যদি কোনো একটা কিছু করতে পারি, তাহলে পরে তুই জামাই দুজনেই তো সুখে থাকবি। আমি কদিন তোদের সংসারে, আমি আর 2-3 দিন থাকবো, বাড়ি চলে যাব। বোন ওখানে একা আছে, কারণ আমাদের এই বোন যে ঘটনা পাঠিয়েছে, ওর বাবা নেই। বোন আর মা, বাবা মারা গেছে অনেক বছর আগে। তো কাকা জ্যাঠারা আছে, একদম যৌথ পরিবার, তো অসুবিধা হয় না, মেয়ে মানে বোনকে ওখানে একা রেখে এসছে, মা তাড়াতাড়ি চলে যাবে। তো যখন আমরা কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে যাই, যেতে আমি তখন মাকে বললাম যে, তুমি এখানে কাকে কি বলবে বলো তো? তখন আমার মা আমাকে বলল যে, তুই কোনো কথা আগে থাকতে বলবি না, ঠিক আছে? আমি যা বলবো, যেরকম বলবো, আমি বুঝে বলবো, কোনো কথা বলবি না। ভালো কথা, আমিও সেরকম ভাবে মায়ের কথা মতো কোনো কথা বলিনি। যখন মন্দিরে প্রবেশ করি, একজন জটাধারী মহিলা, লাল রঙের, টকটকে লাল একটা শাড়ি পরা, সুতির, পুরো লাল, আর মাথার না খোঁপাটা সেই বিশাল বড়, মানে ওনার যে মুখমণ্ডলের তুলনায় ওনার চুলটা অনেক বড়, একদম জটা চুল, উঁচু করে বাঁধা। তা আহ, আমার কাছে আসলো, এসে বললো, কিরে মা, আহ, তুই খুব ভয় পেয়ে আছিস না? ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস বলে না খুব হাসছে। আমার ওনাকে দেখে খুব ভয় লাগছে। মা আমাকে বলল যে, কি বলছো, ওনার উত্তর দে কথায়। আমি তখন মাকে বলছি, মা, আমার ভয় লাগছে। মা বলছে, ভয় পাবার কিছু নেই, কথা বল, ওনারা এরকমই হয়। তখন আমি মাথা নেড়ে বলছি, হ্যাঁ, আমি ভয় পাই খুব। তখন আমাকে বলছে, আমার সাথে আয়। বলে না উনি একদম মন্দিরের যে 4 নম্বর গেট আছে, ওই দিকে পেছনে, ওখানে নিয়ে যায়। পুরো ফাঁকা ওখানটা, পাতা পড়ে ভর্তি হয়ে রয়েছে, লোকজনের কোলাহল খুব হালকা। ওখানে নিয়ে গিয়ে আমাকে বললো, এখানে বস। মাকে বললো, তুইও এখানে বস, তোর মেয়েকে ভাগ্যিস এনেছিস, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত, বস। আমি মায়ের সাথে বসি। তখন উনি বলে যে, কিরে, বাড়িতে রাতের বেলা ঘুম হয় না? কে জ্বালায় তোদের? আমি না শুনে অবাক, রাতের বেলা বাড়িতে, আমি তো এইসব কথা বলিনি। মায়ের দিকে তাকাচ্ছি, মা আমার দিকে তাকাচ্ছে।
মাও আর ওখানে গিয়ে মুখ খুলতে পারছে না, মা শুনে মানে ভয়তে জড়সড় হয়ে গেছে, আমিও তো ভয় পাচ্ছি। তখন ওই মহিলা বলছে, কিরে বল, রাতের বেলা কি হয় তোদের সাথে, বল, আমাকে ভয় পাচ্ছিস কেন? তখন আমাদের বোন কেঁদে ফেলে, ভয়কে কেঁদে ফেলে, কেঁদে তখন বলে যে, মা আপনাকে কি বলবো, আমার বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে প্রত্যেকদিন রাতের বেলা প্রচুর কাক ডাকে। আর যখন উড়ে যাওয়ার সময় হয়, 3টে এরকম সময় ওরা উড়ে যায়। তো যখন উড়ে যায় তখন না, আমাদের যে উপরে সিঁড়ির যে গেট থাকে, ছাদের আর সিঁড়ির যে গেট, ওটা টিনের সিট দিয়ে করা, ওর মধ্যে সবাই এত ধাক্কা মারে, প্রত্যেকদিন রাত 3টের সময় না আমাদের ঘুম ভেঙে যায়। মানে মনে হয় যেন ওরা টিনের ওই গেট ভেঙে ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছে। এটা প্রত্যেক দিনই হয়। বলছে কোনো দিন, সেই মা বলছে, জটাধারী মা বলছে, ভুল করেও ভুল করেও ছাদে উঠবি না দেখতে, ওরা কোনো দিন ঢুকতে পারবে না, দরজা তালা দিয়ে রাখবি, ওই দরজা যেন খোলা না থাকে, খোলা থাকলে কিন্তু ওরা যদি ঢুকে যায় তাহলে তোদের আর খুঁজে পাওয়া যাবে না। আমি বললাম, তার মানে মা? কাঁদতে কাঁদতে তখন বলছে, হ্যাঁ, যারা আসে তারা হচ্ছে অতৃপ্ত আত্মা, তারা কোনো কাক না, তারা হচ্ছে অতৃপ্ত আত্মা। তারা তোদের যে ছাদে আসে, ওরা একটা সময় ওখানে থাকতো। আমি বললাম, একটা সময় ওরা থাকতো মানে? তো আমার স্বামীর বাড়ি ওটা। বলছে, শোন, তোর স্বামীকে জিজ্ঞেস করবি, যদি তোর স্বামী জানে, জিজ্ঞেস করবি ওই যে বাড়িটা তোর স্বামী কিনেছিল না এর আগে, ওই বাড়িটা কেনার আগে জমি কিনেছিল, তোর স্বামীকে জিজ্ঞেস করবি। বোন বলে, দিদি ভাই আমি ওখান থেকে আমার স্বামীকে ফোন করি, একটু সাইডে এসে ফোন করি, আমার মা, ওই মা জটাধারী মায়ের সাথে কথা বলছে। আমি আমার স্বামীকে বললাম, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমাকে আমার স্বামী প্রথমেই বললো, তুমি কোথায় আছো? আমি বললাম, আমি মায়ের সাথে বাইরে এসেছি। বলছে, আচ্ছা কিছু কিনতে গেছো? আমি মিথ্যে কথা বললাম, হ্যাঁ আমি মায়ের সাথে একটু মার্কেটিং করতে এসেছি, মা 2 দিন পর চলে যাবে বোনের জন্য কটা জামা কাপড় কিনতে। বললো, ভালো করেছো। আমার স্বামী এমনি খুব ভালো মানুষ, ও আমাকে উল্টে বলল, তোমার যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে পরে তুমি আমাকে বলো, আমি তোমাকে টাকা ফোনে পাঠিয়ে দেবো। আমি বললাম যে না, যা আছে হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। তো তখন আমার হাজবেন্ড বলল, হ্যাঁ বলো। আমি বললাম, তোমরা এই বাড়িটা কবে কিনেছিলে গো? বলছে, আমরা তো বাড়ি কিনিনি, আমরা জমি কিনেছিলাম, আজ থেকে প্রায় 21 থেকে 22 বছর আগে আমার ঠাকুরদা কিনেছিলেন, ওটা পড়েছিল ওরকম। তারপর আমার বাবা ওটা প্রথমে বাড়ি করে ভেবেছিল ওখানে ভাড়া দেবে, তো ভাড়া দেয়নি কোনো একটা কারণে, বাবাই জানেন, আমরা জানি না। তো পড়েছিল। তারপরে আমি বললাম যে আমার তো যেটুকুনি এখান থেকে, এই বাড়ি থেকে আমার কর্মক্ষেত্রে যাওয়া আসাটা খুব ইজি হয়। আমার বাবা বললো, তাহলে পরে একটা কাজ করো, তুমি বিয়ে করে বউ নিয়ে ওই বাড়িতেই থাকো। বাবাই করে দিয়েছে বাড়িটা, অ্যাকচুয়ালি এটা জমি ছিল। আমি তখন বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন আমাকে বলছে, কেন তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো, বাড়ি গেলেও তো জিজ্ঞেস করতে পারো। আমি বললাম, না সেইটা না, ঠিক আছে বলে ওই ফোনটা কেটে দিই। তখন আমি ওই মা জটাধারী মাকে বললাম, তখন মা হাততালি দিতে দিতে হাসতে হাসতে আমাকে বলল যে, তোর স্বামীকে জিজ্ঞেস করবি যে ওখানে যখন জমি কিনেছিল তখন ওখানে কোনো কিছু অস্বাভাবিক কিছু পাওয়া গেছিল কিনা। কারণ আসাম একটা এমন জায়গা, আসাম গুয়াহাটির আশেপাশে মায়ের মন্দিরের ওখানে অনেক তন্ত্র সাধনা, যারা ব্ল্যাক ম্যাজিক করে, এরকম তান্ত্রিক প্রচুর ওখানে থাকে, তাবর তাবর, যারা মানে মানুষকে ভ্যানিশ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাদের একটা সুপার ন্যাচারাল অদ্ভুত একটা শক্তি আছে তাদের মধ্যে। এমনকি ওখানে যারা অতৃপ্ত আত্মা, তারাও পর্যন্ত মুক্তির উপায়, যখন অম্বাবচী চলে তখন কিন্তু ওখানে সবাই হাজির হয়। কৌশিকী অমাবস্যা, তখন ওই মায়ের মন্দিরে কিন্তু তারাও হাজির হয়। এটা আমার খুব কাছের একজন তান্ত্রিকের কাছ থেকে শোনা, যে ওখানে শুধু মানুষ রূপী যারা তান্ত্রিক তারা যায় না, ওখানে অদৃশ্যমান কিছু যারা
খুব হাই লেভেলের মানে এসব সাধনা করে একটা লেভেলে চলে গেছে, তারাও কিন্তু যায়, যাদেরকে তুমি দেখছো এই মুহূর্তে এখানে বসে তোমার দিকে তাকিয়ে রয়েছে, এ বেটা পানি পিলা তো, এ বেটা চা লেকে আ। কিছুক্ষণ পর দেখবে তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো, সে ওখানে বসেছিল, সেখানে শূন্য, ওখানে ফাঁকা, নেই। আমাকে একজন তান্ত্রিক বলেছিলেন, উনি ওখানে গেছিলেন আহ মানে সাধনা করতে। ওনার খুব পাওয়ার, আর ওনার ইচ্ছে ছিল যে উনি মায়ের ওখানে গিয়ে সাধনা করবেন। বলে আমি সাধনা যখন করতে যাই তখন আমার সাথেই হয়েছিল। বলছে একজন রোগা টিংটিঙে, একদম গায়ে কোনো মাংস নেই, মাথায় জটা, ল্যাংটো, পুরো উলঙ্গ। হ্যাঁ, বলছে মায়ের মন্দিরের সিঁড়িতে বসে রয়েছে, ভিতরে যে একদম সিঁড়ি, ওখানে বসে রয়েছে। তা ওই তান্ত্রিক যিনি আমাকে বলেছেন, উনি গেছে তো বলছে বেটা মুঝে পানি পিলা তো বেটা। তো ওই যে তান্ত্রিক আমাকে বলেছেন, উনি না ওখানে দাঁড়িয়েছিলেন, একা দাঁড়িয়ে মন্দির দেখছিলেন। হঠাৎ দেখে উনি সিঁড়িতে বসে রয়েছে উলঙ্গ, ওরকম অবস্থা। তখন উনি দেখে মুখটা ঘুরিয়ে নেয়, উলঙ্গ ওরকম বসে রয়েছে, রোগা পাতলা। তখন দেখে বলছে বেটা মুঝে পানি পিলা তো। বলছে আমি জল আনতে যাব কি, জল আনতে যাওয়ার আগেই মানে আমাকে বলেছে, তো আমি তখন একটা পা সিঁড়ি দিয়ে নামিয়েছি, উনি আমার পেছনে বসে আছে, ওখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। মানে আমি ঘুরে জাস্ট সেকেন্ডের মধ্যে জিজ্ঞেস করছি তুমি কি ঠান্ডা জল খাবে, মানে বোতলের, বলে নেই, ম্যানিস, গাইব, এরকম ওখানে হয়। অদ্ভুত অদ্ভুত, মানে ওখানে অদ্ভুত জিনিস ঘটে মায়ের মন্দিরে। এগুলো জানতে পেরে বোন তার মাকে নিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পর যখন তার হাজবেন্ড অফিস থেকে ফেরে, হাজবেন্ডকে বলে জিনিসটা কি বিষয়, যে এখানে কি যখন বাড়িটা কিনেছিল তোমার ঠাকুরদা এরকম কি, তখন বোনের হাজবেন্ড বলছে তুমি এসব কেন জিজ্ঞেস করছো। বলছে দেখো মা আমাকে এরকম নিয়ে গেছিল, তখন বোনের মা সব বলে যে দেখো জামাই এরম এরম ব্যাপার, এই জিনিসটা তো ভালো না, এখনো পর্যন্ত তোমাদের একটা সন্তান আসেনি, কি ব্যাপার কি। তখন আমাদের বোনের হাজবেন্ড তখন বলছে যে আমি তাহলে এই বিষয় আমার বাবাকে জিজ্ঞেস করলেই পাবো, কারণ আমার বাবা ভালো বলতে পারবে, আমি অত নলেজ নেই। আমি তখন পড়াশোনা করি, আজ থেকে 22 বছর আগে কি হয়েছে না হয়েছে আমি অত জানি না। তখন আমাদের বোনের হাজবেন্ড তার বাবাকে কল করে, বাবাকে যখন কল করে তখন বাবা বলছে যে হ্যাঁ, যখন ওই বাড়িটা কেনা হয় তখন ওইখানে একটা কালো মানে পুরো একটা ঘর ছিল, একদম মানে নোংরা টাইপের একটা ঘর। বলছে ওই ঘরের মধ্যে মানে নানা রকমের আহ সেই কি বলবো, হাড় কঙ্কাল, নানা রকম জিনিস ওখানে পাওয়া যেত। হ্যাঁ, মানে পাওয়া গেছিল। তো তখন যেটা অনুমান করে জানা যায় যে ওইখানে অ্যাকচুয়ালি কোনো তান্ত্রিক থাকতেন, যিনি কালা জাদু করতেন, আর ব্ল্যাক ম্যাজিকের দ্বারা অনেক আত্মাকে উনি ওই কাক রূপ করে আটকে রেখেছিলেন। তান্ত্রিক হয়তো মারা গেছেন বা ওখান থেকে কোনো জায়গায় চলে গেছেন, কিন্তু ওই যে কাক, কাক হিসাবে যে আত্মাগুলোকে আটকে রেখেছিল, তারা মুক্তির অপেক্ষায় প্রত্যেকদিন রাতে আসছে। কারণ ওদেরকে রাতের বেলা জাগাতো সেই তান্ত্রিক, জাগিয়ে কাজ করতেন। ওগুলো কাক না, ওগুলো সবই আত্মা। ওরা কাক রূপে আজও ঘুরে বেড়াচ্ছে, আজও। বলছে ওই মায়ের কাছে গিয়ে অনেক রকম কাজকর্ম করার, ওনাকে বাড়িতেও এনেছিল। বলছে এখনো পর্যন্ত আসে, সংখ্যায় আওয়াজটা রাতের বেলা কা কা করে চিৎকার কমে গেছে, গেটের মধ্যে ধাক্কা মারাটা অনেক কমে গেছে, কিন্তু আজও কাক আসে। অ্যাকচুয়ালি ওগুলো কাক না, ওগুলো কাকরূপী আত্মা, যাদেরকে অনেক বছর আগে ওখানে বন্ধন করে রেখেছিল, কাকের রূপ ধারণ করে ওদের বশে রেখেছিল, ওদের দিয়ে কাজ করাতো। তো দর্শক বন্ধুরা, ব্ল্যাক ম্যাজিকে এগুলো হয়। ব্ল্যাক ম্যাজিক যারা জানে তারা অনেক কিছু করতে পারে। এক্ষুনি দেখবে মুরগি তাকে পায়রা করে দেবে, কুকুরকে বিড়াল করে দেবে, তারা পারে। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো চলো তাড়াতাড়ি তোমাদের কমেন্টের নামগুলো পড়ে আজকের মতো ইতি টানি। আর যে নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যারা নতুন বন্ধু, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো,
আর যারা অলরেডি আগে থেকে আমার সাথে যোগাযোগে আছো তারা তো তোমরা যেই হোয়াটসঅ্যাপ ছিল সেই হোয়াটসঅ্যাপেই তোমরা যেরকম দেখতে পাচ্ছ সেরকমভাবেই আমাকে তোমরা মেসেজ করবে। ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো দরকার নেই। অনেকেই আমাকে বলেছো, আমি কমিউনিটি পোস্টও দিয়েছি, বলেছে দিদিভাই বুঝতে পারছি না, ওই নাম্বারটি আমার বন্ধ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম, ওটা আর চালু হবে না, তোমাদের জানিয়ে দিলাম। ওকে, প্রথম কমেন্ট করেছো সন্ধিয়া মণ্ডল দিদিভাই, অ্যাঞ্জেলিনা সোরেন, রীতা ঘোষ, পরপর দুটো বর্ষা সরকার, তারপরে রীতা ঘোষ আবারও কমেন্ট করেছো, সন্তুর দুনিয়া, রঘুনাথ রয়, তারপরে মামনি জ্ঞান, তারপরে সন্ধিয়া মণ্ডল দিদিভাই, সন্তুর দুনিয়া, কিউট দিশা ব্লগস থেকে কমেন্ট করেছো, লাভ ইউ দিদিভাই, লাভ ইউ টু বনু। আর তারপর টিনা আচারিয়া, লক্ষ্মী ভট্টাচার্যা, কাজল সাহা, টিনা ঘোষ, রাজা মল্লিক কমেন্ট করেছো। তারপর অসীমা সোরেন, একদম একদম সঠিক উত্তর দিয়েছো, ডানকুনি, ঠিকই বলেছো। তারপর নিমলি বিশ্বাস, তারপর মোনালিসা সিংহ, অভিরূপ সর্দার, তারপর ভাস্কর অধিকারী ভাই, রূপা দে, টিনা ঘোষ, সুজাতা দাস কমেন্ট করেছো। তারপর রমা কর্মকার, পারমিতা সাহা, রীতা ঘোষ, সুপর্ণা দি, বর্ষা সরকার, আর তারপর কৃষ্ণা মুখার্জি, প্রিন্স শ্রাবণ, তারপর রীতা ঘোষ, তারপরে সোমা দাস পরিবার থেকে সন্তুর দুনিয়া, আবারও কৃষ্ণা মুখার্জি দিদিভাই, রাজীব জয়সওয়াল, আব্দুল হক ভাই, রিমলি বিশ্বাস আবারও কমেন্ট করেছো, রিঙ্কু সরকার, তারপরে মোনালিসা সিংহ, তারপরে নীলিমা সিংহ, তারপর বর্ষা সরকার, টুকু সাবারবাল, তারপরে সুচরিতা দত্ত, তারপরে আমাদের বনশ্রী দে, তারপরে কমেন্ট করেছো অবন্তিকা পাল, খুব সুন্দর নামটা, রঘুনাথ রয়, কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, রুচিরা হালদার, তারপর কমেন্ট করেছো অপর্ণা রয়, রীতা দে, তারপর কমেন্ট করেছো মামনি জ্ঞান। সবার নাম বলে দিলাম, সবাই খুব ভালো থেকো। আশা করি হোয়াটসঅ্যাপটা নিয়ে আর কারোর কোনো প্রবলেম হবে না। আমি স্ক্রিনে নামটা মেনশন করেই দিয়েছি, আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি কমেন্ট বক্সে পিনও করে দেবো। এখনের মতো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাইকে অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা।